সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস ওয়াইজ কনসেপ্টে তোমাদেরকে স্বাগতম। আর আমার আলোচনার বিষয় থাকবে আজকে চেঞ্জিং সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্স, a transformation of sentence. ট্রান্সফরমেশন আসলে বিষয়টা কি? ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তর। আর সেন্টেন্স মানে হচ্ছে কি? বাক্য। তার মানে কি? বাক্যের রূপান্তর। তো এই বাক্যটা আমরা কেমনে রূপান্তর করব সেটা জানার আগে আমরা প্রথমত দেখব যে ইংলিশটাকে আমরা কয়ভাবে ব্যবহার করি। যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা আন্তর্জাতিক ভাষা, যদিও এই ইংরেজিটাকে আমরা মূলত দুইটা টার্মে ব্যবহার করি। প্রথম হলো কনভারসেশন, এই একটা সিস্টেম ব্যবহার করি। আরেকটা সিস্টেম হচ্ছে ট্রান্সফরমেশন অথবা গ্রামাটিক্যাল, যেটাকে বলি আমরা, ট্রান্সফরমেশন সিস্টেম। এই কনভারসেশন কথোপকথন সিস্টেমটা হচ্ছে মূলত যখন আমরা স্পোকেনে যাই, ওইখানে স্পোকেনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। আর যখন ট্রান্সফরমেশনের কথা বলি তখন ট্রান্সফরমেশনে গিয়ে কিন্তু এটা একটু ব্যতিক্রম হয়। এটা হচ্ছে গ্রামাটিক্যাল, যে আমরা আমাদের ষষ্ঠ থেকে দশম না দ্বাদশ শ্রেণী পর্যন্ত বলা যায়। এটা দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমরা যতগুলো গ্রামার পার্টির সেন্টেন্স করবা, চেঞ্জিং সেন্টেন্সে কাজ করবা, হ্যাঁ, ওইখানে এই ট্রান্সফরমেশনটা করার মধ্যে এবং যে সেন্টেন্সগুলোকে তোমরা রূপান্তর করে দেখবা সেগুলোর মধ্যে আর এই কনভারসেশনে যে সেন্টেন্সগুলো ব্যবহৃত হয় ওগুলোর মধ্যে কিছু পার্থক্য নোটিস করতে পারবা। আমি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে এটা একটু কী করে ব্যাখ্যা করি তোমরা দেখতে পারো। আমি একটা এক্সাম্পল লিখি এখানে। যদি বলি একটা সেন্টেন্সকে আমরা প্রথমত লিখি, যদি বলি হি রাইটস লিখি না, হি ইজ এ গুড বয়, তাহলে এই যে সেন্টেন্স লিখলাম একটা সিম্পল একটা সেন্টেন্স লিখছি আমি। এটা যেহেতু ক্লাস 6 থেকে শুরু হবে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এখানে 6-এর স্টুডেন্টরা যেহেতু এদের থিঙ্কিং পাওয়ারটা অনেক কম, সেহেতু আমি খুব সিম্পল একটা সেন্টেন্স দিয়ে এটা আগে নিয়ে যাচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে হি ইজ গুড বয়। এই সেন্টেন্সটাকে যখন আমরা এই কনভারসেশন সিস্টেমে যখন আমরা এটাকে নেগেটিভ করব, নেগেটিভ করতে গেলে এটার দ্বারা এইভাবে করে হি ইজ নট এ গুড বয়, হি ইজ নট এ গুড বয়, এই সেন্টেন্সটা দ্বারা এইভাবে করে। ওকে, তাহলে কি বুঝলাম? এই যে আমরা একটা বাক্য বললাম যে হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। আর যখন এটাকে আমরা কনভারসেশন সিস্টেমে নিয়ে গেলাম, কি পেলাম? হি ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে নয়। তাহলে এটা হচ্ছে কনভারসেশন সিস্টেম। আর যখন এটাকে আমরা ট্রান্সফরমেশন সিস্টেমে নিয়ে যাব তখন এই সেন্টেন্সটা দাঁড়াবে এইভাবে করে, হি ইজ নট এ ব্যাড বয়, ইজ নট এ। তাহলে তোমরা নিজেরাই দেখো এই পার্থক্যটা কোথায় কীভাবে আসছে। এই যে হি ইজ এ গুড বয় ছিল এখানটাতে, এটা ছিল অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স, হ্যাঁ বোধক একটা বাক্য। এটাকে যখন নেগেটিভ করলাম আমরা, তাহলে এটা দাঁড়ালো হি ইজ নট এ গুড বয়। তাহলে এটা হলো আমাদের কি সিস্টেম? কনভারসেশন সিস্টেমের। আর এটা হলো আমাদের কি সিস্টেম? ট্রান্সফরমেশন সিস্টেম সেন্টেন্স। কনভারসেশনে দেখা যাচ্ছে আমাদের যে বাক্যটা দেওয়া আছে ওই বাক্যটা যখন নেগেটিভ করলাম এটার পুরো অর্থটা কী হয়ে গেল? উল্টো হয়ে গেল, নেতিবাচক হয়ে গেল। কিন্তু যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে করলাম, ট্রান্সফরমেশন সিস্টেমে করলাম আমরা এটাতে দেখা গেল যে আমাদের বাক্যটা যেটা দেওয়া আছে ওটার অর্থটার কোনো কি আসে নাই, পরিবর্তন আসে নাই। অর্থটা যেটা আছে ঠিক সেটাই আছে। যেমন ধরো যদি বলি হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়, তার মানে সে খারাপ ছেলে নয় মানে কি আমাদের যে বাক্যটা ছিল সি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে, তার মানে খারাপ ছেলে নয় মানে সে হচ্ছে কী ছেলে? ভালো ছেলে। কিন্তু কনভারসেশনে কী দাঁড়াইলো?
হি ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে নয়। তাহলে এটা পুরোটাই না হয়ে গেল। কিন্তু একটা কথা হচ্ছে, আমরা যখন গ্রামাটিক্যাল পার্টে যখন এই সেন্টেন্সগুলোকে রূপান্তর করতে যাব, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যে বাক্যটা দেওয়া আছে ওটাকে আমি পরিবর্তন করতে পারবো না, ওটা যে কথাটা দেওয়া আছে সেটাকে আমি উল্টা করতে পারবো না। কথা বুঝে আসছো? তাহলে আমাদেরকে কাজটা করতে হবে, ওইটার ভিতর কিছু প্যাটার্ন চেঞ্জ করে দিতে হবে। যে সেন্টেন্সটা দেওয়া আছে ওটা কিছু প্যাটার্ন চেঞ্জ করতে হবে। প্যাটার্নটি চেঞ্জ করে দিলে মূলত এটা কি হয়ে যাবে, বাক্যটার অর্থটা কি আগের যে অর্থটা প্রকাশ করছে ঠিক সে অর্থটা এখানে কী পাবে, প্রকাশ পাবে। ওকে, তারপর দেন আমরা যাচ্ছি, এখন আমাদের কাছে হয়তো ক্লিয়ার, আমরা বুঝতে পারলাম যে কনভারসেশন সিস্টেমে কী হয় আর ট্রান্সফরমেশন সিস্টেমে কী হয়। এখন কোনটা কোথায় ব্যবহার করি সেটা একটু জেনে নিই আমরা। এই যে কনভারসেশন সিস্টেম মূলত এটা ব্যবহার করা হয় যখন আমরা কথোপকথনে যাই, কারোর সাথে স্পোকনে যাচ্ছি, স্পোকনে করি, স্পোকন ক্লাস বা কোথাও কথাবার্তা বলে থাকি, তখন আমরা এই কনভারসেশন সিস্টেমটা করে থাকি। আর যখন ট্রান্সফরমেশন সিস্টেমে কাজ করবো তখন মূলত হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পার্টের জন্য, যে আমাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় গ্রামার যে অংশগুলো আসবে ওই অংশগুলো কমপ্লিট করার জন্য আমাদেরকে এই ট্রান্সফরমেশন সিস্টেমটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা এখন যাচ্ছি আমাদের কাজে। আমরা আমাদের পরবর্তী যে অংশটা ওটাতে যাচ্ছি, ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন সেন্টেন্সে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যে কথাটা দেয়া আছে ওই কথাটাকে আমরা কি করব না, কোনো পরিবর্তন করব না, শুধু গাঠনিক কিছু পরিবর্তন আনবো। এই গাঠনিক পরিবর্তন আনার কারণে গিয়ে আমাদের যে বাক্যটার অর্থ দেয়া থাকবে ঠিক সে বাক্যের অর্থটা একই থেকে যাবে। ওকে, তো আমি এখানে কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব। মূলত আশা করছি এই রুলসগুলো যদি তোমরা ক্লিয়ার করো তাহলে তোমরা তোমাদের একদম স্ট্যান্ডার্ড ফর্মে যা হয় সেন্টেন্স সবগুলো কমপ্লিট করতে পারবে ক্লাস 6 টু ক্লাস 12 পর্যন্ত, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে যেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, বা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, বা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, যে সেন্টেন্সগুলো করতে বলবে ওগুলো তোমরা অনায়াসে সম্পাদন করতে পারো, একদম কমপ্লিটলি করতে পারবো নিঃসন্দেহে। তো আমি আমার রুলসের দিকে আছি। আমি প্রথম একটা রুলস লিখছি। প্রথম রুল 1। রুল 1 যদি চিন্তা করি, আমি প্রথমত আমি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার লিখছি। ইম্পর্ট্যান্ট একটা রুলস এটা। এটা থেকে মূলত আমাদের সেন্টেন্স হয়, সেন্টেন্স পাই আমরা এটা থেকে। আমাদের তোমরা যদি পরীক্ষায় বলো, আমরা যদি এসএসসি পরীক্ষার কথা বলি, এসএসসি পরীক্ষার বোর্ড কোশ্চেনে এই সেন্টেন্সের এই স্ট্রাকচার থেকে প্রশ্ন হয়ে থাকে। তো এই স্ট্রাকচারটা হচ্ছে মূলত এভাবে থাকবে। শুরুতে একটা সাবজেক্ট থাকবে, তারপর দেন একটা অক্সিলারি ভার্ব থাকবে, দেন একটা এক্সিকিউটিভ থাকবে, দেন এক্সটেনশন একটা বাকি অংশ থাকবে। এই সেন্টেন্সটাকে যখন আমাকে নেগেটিভ করতে বলবে, আমাদেরকে যখন নেগেটিভ করতে বলা হবে, তখন প্যাটার্নটা দাবাবে, ওকে সাবজেক্ট বসবে। তো এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব থাক বা না থাক সেটা সেই না। যখন তুমি এটাকে নেগেটিভ করতে যাবা তোমাকে অবশ্যই একটা অক্সিলারি এর সাহায্য নিতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্সকে নেগেটিভ করা যাবে না, তার মানে আমাকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবেই। তারপর এটার পর একটা নোট দিতে হবে আমাকে, অবশ্যই একটা নোট ইউজ করতে হবে, যেহেতু নেগেটিভ হবে না বোধক হবে, তার নেগেটিভের জন্য কি দেবো আমরা নোট ইউজ করবো। নোট ইউজ করার পর তারপর যে আমাদের এখানে এক্সিকিউটিভ নামে একটা ওয়ার্ড থাকবে, ওই এক্সিকিউটিভটার বিপরীত ফর্ম ইউজ করবো, এক্সিকিউটিভটির বিপরীত ফর্ম। তারপর যে এক্সটেনশনটা দেওয়া আছে ওইটাকে ইউজ করবো, হ্যাঁ লিখে দিব, হয়ে যাবে। তাহলে আমাদের কি দাঁড়ালো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন আমরা কি দেখবো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, এক্সিকিউটিভ, এক্সটেনশন, এবার যখন সেন্টেন্সটা থাকবে এটাকে যখন নেগেটিভ করতে বলবে আমরা শুরুতে কী বসাবো, সাবজেক্টটাকে বসাবো, অক্সিলারি ভার্বটাকে বসাবো, একটা নট ইউজ করবো, এক্সিকিউটিভ যেটা আছে এটা কী ফর্ম ব্যবহার করবো, নেগেটিভ ফর্ম, বিপরীত ফর্মে করতে, তারপর এক্সটেনশনটাকে ব্যবহার করবো, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমার যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা লিখলাম ওইটাতে সবসময় যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে এমন তো না। তো এখানে অক্সিলারি ভার্ব না থাকতে পারে, যখন অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না আমাদেরকে অবশ্যই একটা কি আনতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা একটা কি নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তাহলে লিখতে পারি অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সকে অক্সিলারি
ভার্ববিহীন সেন্টেন্সকে নেগেটিভ করতে বলে একটি অক্সিলারির সাহায্য নিতে হবে, একটি অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে, অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। এখন মূলত বিষয় হচ্ছে অক্সিলারি ভার্বটা আমরা কেমনে নিব, মানে কোনটাকে আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করব, কোন অক্সিলারি ভার্বের আমরা সাহায্যটা নিব সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এটা জানার জন্য প্রথমত আমাদেরকে সেন্টেন্সটার দিকে একটু তাকাতে হবে। সেন্টেন্সটি আমি লিখে দিচ্ছি। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো অনেকের টেন্সটা জানা নাই, আমরা জানি যারা একদম নিচের ক্লাসের ক্লাস 6-এর এদের তো টেন্স জানার কথা না, তাই আমি বা উপরের ক্লাসের কথা বলি, অনেকের টেন্স জানা নাও থাকতে পারে। তো টেন্স জানা না থাকলে আমাদের কোনো সমস্যা নাই, আমি টেন্স জানা না থাকলে সেন্টেন্সটা কেমনে চিনবো সেটা একটা প্যাটার্ন দিয়ে দিব, ওটা দেখলেই আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাহলে কেমনে চিনতে পারি? তো প্রেজেন্ট ইনডিফিনিটে মূলত সাবজেক্ট থাকবে শুরুতে, তারপর সাবজেক্টের পর যে ভার্বটা থাকবে এটা প্রেজেন্ট ফর্ম ইউজ থাকবে। কোন ফর্ম থাকবে? প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এভাবে দেখলেই বুঝতে পারবো এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে। তার মানে কি থাকবে? শুরুতে একটা সাবজেক্ট, দেন ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর যখন প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাস ব্যবহার করব। কী ব্যবহার করব? ডু অথবা ডাস। ক্লিয়ার? এখন প্রশ্ন থেকে যাই, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট আমি চিনে ফেললাম, কেমনে চিনলাম? শুরুতে সাবজেক্ট আছে, সাবজেক্টের উপর যে ভার্বটা আছে সেই ভার্বটার প্রেজেন্ট ফর্ম আছে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম থাকলে মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখন এই যে থাকলো, সেটা থাকলে তো আমরা কি আনবো? অক্সিলারি ডু অথবা ডাস আনবো। এখন প্রশ্ন হচ্ছে কোন জায়গায় আমরা ডু ব্যবহার করবো, কোন জায়গায় আমরা ডাস ব্যবহার করবো, সেখানে একটা প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নটার জন্য এটার সমাধান আমি লিখে দিচ্ছি। আমাদের যে সেন্টেন্সটা আছে আমি সিম্পলভাবে লিখছি, একদম সিম্পল, যাতে সহজে আমরা বুঝতে পারি এখানে ডাস ব্যবহার করবো নাকি এখানে ডু ব্যবহার করবো। এখানে অনেক কিছু বলা যায়। আমি যদি বলি এটাকে ব্যবহার করে, যখন সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি কি? সকল ব্যক্তি, সকল বস্তু, সকল প্রাণী, সকল স্থান, সকল বিষয়, হি, শি, ইট, এগুলা। তাহলে আমি যদি বলি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বিষয়গুলো কী কী? সকল ব্যক্তি, একটা একটা ব্যক্তি, সকল ব্যক্তি, সকল বস্তু, একটা একটা বস্তু, সকল প্রাণী, একটা একটা প্রাণী, সকল স্থান, একটা একটা স্থান, সকল বিষয়, প্রত্যেকটা বিষয়, যেমন সাবজেক্টিভ রিলেটিভ যে বিষয়গুলো আছে, আমরা বলি ইংলিশ, বেঙ্গলি, হ্যাঁ, ম্যাথ, এগুলো সবগুলো একটা বিষয়, এগুলোর জন্য কী বসাতে পারি আমরা? এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার আমাদের। তাছাড়াও ব্যক্তির ক্ষেত্রে ছেলে হলে হি, মেয়ে হলে সি, তাছাড়া অন্য কিছু হলে ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। অথবা আরেকটা, অথবা, আচ্ছা এটা এখানে আগে এটা শেষ করি। ইত্যাদি হলে, ইত্যাদি হলে কি বলে? ইত্যাদি হলে ডাস বসে, ইত্যাদি হলে কি বসে? ডাস বসে। ক্লিয়ার? তাহলে আমরা যখন আমাদের সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট দেখব, সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে দেখব, অর্থাৎ কী কী? সকল ব্যক্তি, একটা একটা ব্যক্তি, সকল বস্তু, একটা একটা বস্তু, সকল প্রাণী, একটা একটা প্রাণী, সকল স্থান, একটা একটা স্থান, সকল বিষয়, একটা একটা বিষয়, হ্যাঁ, হি, শি, ইট, এগুলো যখন দেখব তখন আমরা এখানে অক্সিলারি হিসেবে কী বসাবো? ডাস বসাবো। অথবা আরেকটা সহজ ভাবে, একটু সহজভাবে আমরা বলতে পারি, ওর যদি ভার্বের শেষে আমরা এই যে আমাদের এখানে প্রেজেন্ট ফর্ম যে ভার্বটা এস হবে, ভার্বের শেষে, যদি ভার্বের শেষে আমরা এস বা ইএস থাকে তাহলে ডাস বসে, তাহলে কি বসে? ডাস বসে। আর বাকি সব ক্ষেত্রে ডো বসবে, এবং বাকি সব ক্ষেত্রে ডো, বাকি সব ক্ষেত্রে ডো বসে। তাহলে এই জিনিসটা আমাদের সহজে মাথায় থাকবে। আমি এর দিকে যাচ্ছি না, অনেকের এটা বুঝতে একটু কষ্ট হলেও এই বিষয়টা বুঝতে সবার সহজ হবে, যেহেতু সিম্পল একটা বিষয়। যদি ভার্বের শেষে আমরা এস বাই এস যুক্ত দেখি, কথা হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম ভার্বটা সেটার সাথে যদি আমরা এস বাই এস যুক্ত দেখি তাহলে আমরা কি বসাবো? ডাস। আর যদি এস বাই এস যুক্ত না দেখি আমরা কি বসাবো? ডো। ওকে,
তারপর 2 নাম্বার যেটা ওইটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। আর ফার্স্ট ইনডিফিনিট আমরা কেন চিনব, এটা চেনার জন্য আমাদেরকে মাথা রাখতে হবে সাবজেক্ট থাকবে, তারপর বারফ যেটার কী ফর্ম থাকবে, ফার্স্ট ফর্ম থাকবে। বারোটা কী ফর্ম থাকবে, ফার্স্ট ফর্ম। তাহলে এবার যদি থাকে আমরা অক্সিলারি হিসেবে কী বসাবো, ডিড বসাবো সহজেই। তাহলে দেখুন কি ফার্স্ট ইনডিফিনিট হলে এটা একদম সহজ, যেহেতু এখানে একটা অক্সিলারি, হ্যাঁ অক্সিলারি সেটা হচ্ছে ডিড। এখানে আর বেশি কথা বলতে হচ্ছে না, শুধু আমাকে বারোটা চিন্তা হচ্ছে এটা কি ফার্স্ট ফর্মে আছে নাকি প্রেজেন্ট ফর্ম আছে এটা দেখতে হচ্ছে। যদি ফার্স্ট ফর্মে থেকে থাকে আমরা কি বসে দিব, ডিড বসে দিব, হয়ে গেল। ওকে, তাহলে আমরা খুব সহজভাবে এই প্যাটার্নটা ব্যবহার করে যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কী করতে পারবো, নেগেটিভ করতে পারবো। তাহলে এটা করার জন্য আমরা কয়েকটা এক্সাম্পল দিব। এই এক্সাম্পলগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমাদের কাছে বিষয়টা আরেকটু কী হবে, পরিষ্কার হবে। ওকে, আমি আমার এক্সাম্পলের সুবিধার্থে এই জিনিসগুলো একটু মুছে নিচ্ছি, এক্সাম্পল লেখার সুবিধার্থে এইগুলো একটু মুছে নিচ্ছি, এইগুলো একটু মুছে নিলাম। ওকে, এক্সাম্পল যাই, আমি কয়েকটা এক্সাম্পল দিলে হ্যাঁ বিষয়টা তোমাদের কাছে আর একটু পরিষ্কার হয়ে যাবে আমরা কীভাবে করব। এই যে আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওই এক্সাম্পলটা একটু আবার লিখি, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব। তাহলে এটার মধ্যে অলরেডি একটা কি দেওয়া আছে, অক্সিলারি ভার্ব। হিটা হচ্ছে আমাদের জন্য সাবজেক্ট, ইসটা হচ্ছে আমাদের জন্য অক্সিলারি ভার্ব, আর গুডটা হচ্ছে আমাদের জন্য কি, অ্যাডজেক্টিভ। তাহলে কী দাঁড়ালো, সাবজেক্ট দেওয়া আছে, অক্সিলারি দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এটা হচ্ছে এক্সটেনশন, ওটার দিকে তাকানোর দরকার নেই। এখন আমরা এটাকে কী করবো, নেগেটিভ করবো। যদি নেগেটিভ করতে যাই শুরুতে আমাদেরকে কী বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। কী বসাতে হবে, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কে ছিল, হিটাকে বসে দিয়ে আমরা দিলাম, তারপর কি দিতে হবে, অক্সিলারি। অক্সিলারি কি আছে এখানে, ইস দিয়ে দিলাম, তারপর কি দিতে বলে একটা নট, তাহলে একটা নট বসে দিলাম। ওকে গুড। তারপর কি দিব, অ্যাডজেক্টিভের বিপরীত ফর্ম। তাহলে এখানে একটা বিষয় থেকে যায় যে আমরা যে অ্যাডজেক্টিভ যেগুলো আছে সেগুলো বিপরীত ফর্মগুলো কেমনে চিনবো, কেমনে জানবো। তো আমি কয়েকটা অ্যাডজেক্টিভের বিপরীত ফর্ম লিখে দিব, বাকিগুলো তোমরা গ্রামার বই একটু দেখে ওইখান থেকে কারেকশন করে নিবা, জেনে নিবা। যেমন ধরো গুড, গুড এটার বিপরীত হলো ব্যাড, গুডের বিপরীত কি, ব্যাড। তাহলে এই সেন্টেন্সটার দিকে তাকালে দেখা যাচ্ছে গুডের আগে একটা আর্টিকেল আছে, ওই আর্টিকেলটা আমরা এখানে বসে দিব। এখানে ছিল কারণ যেটা কনসোনেন্ট ছিল, এটা জানা আছে আর্টিকেলের ব্যবহার। যখন কোনো ওয়ার্ডের শুরুতে বাভেল থাকে তখন আর্টিকেল হিসেবে অ্যান বসে, আর কনসোনেন্ট থাকলে কি মূলত কি বসে, অ্যা বসে। তাহলে যেটা কনসোনেন্ট হওয়ার কারণে এখানে কি বসছে, অ্যা বসছে। আবার এখানে ব্যাডের বিটা কনসোনেন্ট, সেহেতু এখানে কি বসছে, অ্যা বসছে। ওকে গুড। তাহলে ব্যাড বয়টা বসে দিলাম, এটা হলো কথা। তাহলে কি দাঁড়ালো, হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। আর একটা লিখতে পারি, কি লিখতে পারি, হি ইজ এন অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। তাহলে এটাকে যদি নেগেটিভ করা হয় তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, ইসটা হচ্ছে আমাদের জন্য অক্সিলারি ভার্ব, আর অনেস্টটা হচ্ছে আমাদের জন্য কি, অ্যাডজেক্টিভ। তাহলে কি দাঁড়ায়, সাবজেক্টটা বসে দাও হি, তারপর ইজ বসে দিলাম, একটা কি দিতে হবে, নট। আমাদের রুলস অনুসারে রুলসটা দেওয়া আছে সাবজেক্ট, অক্সিলারি, নট, অ্যাডজেক্টিভের কি ফর্ম, বিপরীত ফর্ম, প্লাস কি এক্সটেনশন। তাহলে নট বসালাম। এই যে অনেস্ট, অনেস্টের বিপরীত হতো ডিসঅনেস্ট, অনেস্ট, ডিসঅনেস্ট ওয়ার্ডটা বসে দিলাম, তারপর ম্যানটা বসাই। ওকে, এখন এই যে এখানে আর্টিকেল ছিল, অ্যান ছিল, অ্যানটা কেন ছিল, এসটা কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমাদের আর্টিকেলের ব্যবহারের ক্ষেত্রে জানি যখন এসটার উচ্চারণ হবে না কোনো সেন্টেন্সে বা কোনো ওয়ার্ডে, যদি এসটার উচ্চারিত না হয় তাহলে এখানে আমরা মূলত অ্যান বসাই। ঠিক আছে, এখানে অনেস্ট, এটার উচ্চারণ হচ্ছে অনেস্ট, সে অ্যান বসছে। আর এখানে ডিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে অ্যান না হয়ে এখানে কী হয়ে যাবে, এটা অ্যা হয়ে যাবে। ওকে, তাহলে এই সেন্টেন্সটার দুইটা যে সেন্টেন্সগুলো করলাম এগুলোতে মূলত কী দেওয়া আছে, আমাদের অক্সিলারি দেওয়া আছে। এখন একটা সেন্টেন্স করি যেটার মধ্যে কী দেওয়া নাই, অক্সিলারি দেওয়া নাই, এমন একটা সেন্টেন্স করি আমরা। He likes to play
ক্রিকেট। এখন এটাকে আমরা কি করব, নেগেটিভ করব। যদি নেগেটিভ করতে যাই, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখানে লাইকসটা হচ্ছে ভার্ব, এখানে কোনো অক্সিলারি দেওয়া নাই। এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে যাই আমাদেরকে একটা অক্সিলারি সাহায্য নিতে হবে। তো আমি ওইদিকে লিখে দিয়েছিলাম, এর আগে বলেছিলাম অক্সিলারি কী আনবো, কখন কী আনবো। তাহলে আমি এই সেন্টেন্সটার পরে দেখছি যে এখানে লাইকসটা ভার্বটা এটা প্রেজেন্ট ফর্মে দিয়ে আছে। কোন ফর্মে দিয়ে আছে? প্রেজেন্ট ফর্মে। তো এখানে ছোট একটা কন্ডিশন দিয়েছিলাম, প্রেজেন্ট ফর্মে হলে মূলত কী বসাই বলছিলাম, ডু অথবা ডাস। যখন বলেছিলাম যখন সেন্টেন্সটাতে অক্সিলারি থাকবে না, আমাদেরকে একটা অক্সিলারি আনতে হবে। আর অক্সিলারিটা কী আনবো সেটা নির্ভর করবে কিসের উপর? ভার্বের উপর। আর ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আনতে বলছিলাম ডু অথবা ডাস, আর যদি ফার্স্ট ফর্মে থাকে আনতে বলছিলাম কি? ডিড। তো এখন এখানে লাইকস যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কেননা এই লাইকের প্রেজেন্ট ফর্ম লাইক, এটার ফার্স্ট হচ্ছে লাইকড, ফার্স্ট পার্টিসিপল, আরেকটা ফর্ম হচ্ছে লাইকড। ওকে, তো লাইক আছে যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা এখানে ডু বা ডাস আনবো। তো এখানে আমরা কী আনবো মূলত? তাহলে ডু আনবো নাকি ডাস আনবো? তাহলে এটা একটা বিষয়। তাহলে এই বিষয়টার জন্য আমি ওই যে ডু ডাসের ব্যবহারের পাশে একটা কোডা দিয়েছিলাম যে ভার্বের শেষে যদি আমরা কি দেখি এস বাই এস যুক্ত দেখি, তাহলে কি বসাবো? ডাস বসাবো। তাহলে এই যে লাইকসটা শেষে এখানে আমরা কি যুক্ত দিতেছি? এস। যেহেতু এস যুক্ত আছে তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো? ডাস ব্যবহার করবো। তাহলে কি লিখবো? ডাস। তাহলে কি লিখবো? সাবজেক্ট, তারপর কি লিখবো? ডাস, তারপর কি দেবো? একটা নট। ওকে, এখন লাইক এটার বিপরীত হচ্ছে কি? ডিসলাইক অথবা হেট ইউজ করতে পারি আমরা। লাইক, ডিসলাইক অথবা হেট। তাহলে এটার জন্য আপনি কী বসাই? আমরা ডিসলাইক বসাই, ডিসলাইক। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে আমাদের? আচ্ছা, বাকি অংশটা বসে দিই। টু প্লে ক্রিকেট। ওকে, তাহলে সেন্টেন্সটা কি যাচ্ছে? হি ডাজ নট ডিসলাইক টু প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলতে অপছন্দ করে না। তার মানে সে ক্রিকেট খেলতে কী করে? পছন্দ করে। আমাদের উপর যে বাক্যটা দিয়ে আছে ওই বাক্যটার অর্থটা কি রয়ে গেল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করতে পারি? খুব সহজেই, একদম খুব সহজেই একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারি যদি এই রুলসটা আমরা কি করে রাখি? আয়ত্ত করে রাখি। তাহলে রুলসটা কি আমাদের? আমি আরেকবার রিভিউ করছি। প্রথম শুরুতে অ্যাফার্মেটিভ কি থাকবে? সাবজেক্ট, তারপর থাকবে অক্সিলারি ভার্ব, তারপর কি থাকবে? অ্যাডজেক্টিভ, তারপর কি থাকবে? এক্সটেনশন। আর এটাকে যখন নেগেটিভ করতে বলা হবে আমাদের কি বসাতে হবে? শুরুতে সাবজেক্টটা বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্বটা বসাতে হবে, তারপর একটা কি বসাতে হবে? নট। তারপর যে অ্যাডজেক্টিভটা দিয়ে আছে ওই অ্যাডজেক্টিভের বিফোর ফর্ম ইউজ করতে হবে, তারপর এক্সটেনশনটা বসিয়ে দিতে হবে। কাজ শেষ। তো এখন আমি কয়েকটা অ্যাডজেক্টিভ লিখে দিব, যেগুলোর মূল ফর্ম এবং বিফোর ফর্ম লিখে দিব। তোমরা এগুলো একটু আয়ত্ত করবা। এর পাশাপাশি গ্রামার বই থেকে কয়েকটা অ্যাডজেক্টিভ তোমরা কিছু অ্যাডজেক্টিভ ক্লিয়ার করে নেবা, যাতে করে কি করতে পারো? এই টাইপসের সেন্টেন্স আসলে পরীক্ষায় তোমরা সহজে এগুলো থেকে মার্কগুলো তুলে নিতে পারো। আচ্ছা, এগুলো হচ্ছে মূলত বিপরীত, এগুলো হচ্ছে মূল শব্দ। আমি বাংলা লিখছি, এগুলো হচ্ছে বিপরীত শব্দ, যাতে বুঝতে সবার জন্য সহজ হয়, বিশেষ করে ক্লাস 6, 7 যারা আছে তাদের জন্য। আচ্ছা, মূল শব্দ এই যে প্রথম আমি দুইটা ওয়ার্ড লিখেছিলাম, গুডের বিরোধ কী দাঁড়ালো? ব্যাড। তারপর লিখেছিলাম অনেস্ট, অনেস্টের বিরোধ হচ্ছে ডিসঅনেস্ট। তারপর আমরা লিখতে পারি পিওয়াস, ধার্মিক, ধার্মিকের বিরোধ হচ্ছে অধার্মিক, ইম্পিওয়াস হবে। তারপর বলতে পারি অবে, অবের বিপরীত লিখতে পারি ডিসঅবে। তারপর লিখতে পারি লাইক, ডিসলাইক। তারপর লিখতে পারি পপুলার, তারপর লিখতে পারি ওয়াইজ, আনওয়াইজ। তাহলে লিখতে পারি প্রেজেন্ট, বিপরীত হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে লিখতে পারি অ্যাক্টিভ, বিপরীত হচ্ছে ইনঅ্যাক্টিভ। তারপর লিখতে পারি
অনার, এটার বিপরীত হচ্ছে ডিসঅনার। ওকে, এবার করে আমরা কিছু এক্সিকিউটিভ বই থেকে কালেকশন করে শিখে নিব। ওকে, এগুলো শিখে আমরা মূলত আমাদের এই যে সেন্টেন্সটা করার জন্য যে এগুলোর প্রয়োজন এগুলো ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সটাকে আমার রুলসটা ইউজ করে রুলসটা শিখে রুলসটা দেখে সহজে কী করতে পারবো, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারবো। তারপর আরেকটা রুলস লিখবো আজকে, যেটা একটা সেন্টেন্সকে কেমনে ইন্টারগেটিভ করতে হয়। রুল নাম্বার 2, রুল 2, শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর একটা অক্সিলারি থাকতে পারে নাও থাকতে পারে, ভার্ব থাকবে কনফার্ম, তারপর কি থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে। এটাকে যখন আমরা ইন্টারগেটিভ করব, ইন্টারগেটিভ করতে হলে আমাদেরকে শুরুতে অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসতে হবে, প্লাস একটা নট ইউজ করতে হবে, তারপর সাবজেক্টটাকে বসাতে হবে, তার ভার্বটাকে বসাতে হবে, তারপর এক্সটেনশন বসাতে হবে, একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে। তাহলে কি দাঁড়ালো, অ্যাফার্মেটিভ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, এক্সটেনশন। এটাকে যখন আমাদেরকে ইন্টারগেটিভ করতে বলবে আমরা অক্সিলারিটাকে শুরুতে নিয়ে আসবো, একটা নোটিস করব, সাবজেক্টটাকে বসাবো, ভার্বটাকে বসাবো, এক্সটেনশনটাকে বসাবো, তাহলে আমাদের ইন্টারগেটিভটা হয়ে যাবে। এখানে একটা কথা থেকে যায়, এটা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগেটিভ। আমি একটা বিশেষ দ্রষ্টব্য লিখি দিই এখানে, আমাদের প্রশ্নটা যদি নেগেটিভ থেকে হয় এটা মাথায় রাখতে হবে, নেগেটিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ করতে বললে অক্সিলারি ভার্বের পর নট ব্যবহৃত হয় না, নট ব্যবহৃত হয় না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে আমাদের যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ছিল ওটা যদি নেগেটিভে থাকে, তার মানে নেগেটিভ কোনো ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে আমরা এই যে এখানে একটা নট ইউজ করেছি এই নিয়োগটাকে ইউজ করবো না। তার মানে তখন কী হবে, অক্সিলারি ভার্ব হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে, এক্সটেনশন হবে। ক্লিয়ার? ওকে, তারপর আমি যে এখানেও বলেছিলাম অ্যাফার্মেটিভে সেন্টেন্সটাতে বা নেগেটিভ হোক সমস্যা নাই, এখানে অক্সিলারি ভার্ব থাকতে পারে নাও থাকতে পারে। তো যখন অক্সিলারি থাকবে না তখন আমরা একটা অক্সিলারি সাহায্য নিব। অক্সিলারি সাহায্য কেমন নিব, যে অ্যাফার্মেটিভে যেভাবে করে সাহায্য নিয়েছিলাম ঠিক এখানে একইভাবে একই চিন্তায় আমরা অক্সিলারি কি নিব, সাহায্য নিব। প্রেজেন্ট ফর্মে থাকলে ডো ডাজ, ফার্স্ট ফর্মে থাকলে ভার্বের ডিড, ওইটাকে মেনটেন করব। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বিষয়টাকে আর একটু ক্লিয়ার করে নিই। সেন্টেন্স লিখলাম, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে ভিজিট অ্যাট কক্সবাজার। এখন এই সেন্টেন্সটাকে আমরা কী করবো, ইন্টারগেটিভ করবো। তাহলে আমাদেরকে যখন ইন্টারগেটিভ করতে হবে, আমাদের ইন্টারগেটিভের স্ট্রাকচারটা কী ছিল, অক্সিলারি শুরুতে বসবে, একটা নট ইউজ করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, ভার্ব বসাতে হবে, এক্সটেনশন বসাতে হবে। এটা হচ্ছে আমাদের ইন্টারগেটিভের স্ট্রাকচার। তো আমি এই সেন্টেন্সটা যদি একটু করে পড়ি, তাহলে এই সেন্টেন্সটা পড়ার পর দেখছি এখানে কোনো কি নাই, অক্সিলারি দেওয়া নাই। তাহলে অক্সিলারি যখন দেওয়া নাই আমাকে একটা অক্সিলারি সাহায্য নিতে হবে, অবশ্যই নিতে হবে। তাহলে অক্সিলারি সাহায্য কী নিব, সেটা নির্ভর করবে কিসের উপর, ভার্বের পর। তাহলে কি ইনভাইটেডটা হচ্ছে কি এখানে ভার্ব, এই ইনভাইটেড ভার্বটার উপর নির্ভর করবে এখানে আমি কি অক্সিলারিটাকে সাহায্য নিব। তো এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে আমরা ডো ডাজের সাহায্য নিব, আর যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে ডিডের সাহায্য নিব। তো এখানে একটা বিষয় বলতে হয়, আমি বলেছিলাম এই সেন্টেন্সটা নেগেটিভে না, কিন্তু এটা অ্যাফার্মেটিভে, এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, যার কারণে আমরা এই প্যাটার্নটা অ্যাপ্লাই করে বসিয়ে দিতে পারবো। এখানে নটটা ইউজ করতে হবে অক্সিলারির উপর। তো এখন এখানে অক্সিলারি কী আনবো সেটা নির্ভর করছে কিসের উপর, এই ইনভাইটেড নাম ভার্বটার উপর। এখন ইনভাইটেড এটা হচ্ছে মূলত ফার্স্ট ফর্মে আছে, কোন ফর্ম আছে, ফার্স্ট ফর্ম। কেন, এই ইনভাইটেডের প্রেজেন্ট হচ্ছে ইনভাইট, এটার ফার্স্ট হচ্ছে ইনভাইটেড।
ওকে, তো ফার্স্ট ফর্ম থাকার কারণে ওই যে ফার্স্ট ইনডিফিনিট হলে আমরা ওইখানে ওই যে আপনার কোথায় নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেখানে করছিলাম সেখানে কি লিখছিলাম, যদি ফার্স্ট ইনডিফিনিটে থাকে তাহলে আমরা ডিডের সাহায্য বলেছিলাম, ডিডের সাহায্য নিতে বলছিলাম। তাহলে এখানে আমরা ডিডের সাহায্য নিব। ডিড শুরুতে আসবে, ডিড কোথায় আসলো শুরুতে, এটা যেহেতু হ্যাঁ বোধক সেন্টেন্স তাহলে একটা নট, আচ্ছা আমরা এটা কনস্ট্রাক্ট ফর্মে দিব একটু করে, ডিডন্ট। তারপরে কী লিখবো, তাহলে অক্সিলারি দিলাম, নট দিলাম, তারপর কী দিতে বলছো সাবজেক্টকে মাই ফ্রেন্ড বসালাম। এখন এখানে ইনভাইটেড ছিল, ইনভাইটেডের জন্য অক্সিলারি আসছে, ডিড আসছে। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আমরা অক্সিলারি হিসেবে ডিড ব্যবহার করি, মানে একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে আমরা যখন অ্যাফার্মেটিভ বা নেগেটিভে করব, তখন যখন এটার জন্য সাহায্য অক্সিলারি ডিডের সাহায্য নিব, তখন এখানে ওই যে বারের ফার্স্ট ফর্ম ছিল ওইটার ফার্স্ট ফর্মে থাকবে না, ওইটা তখন প্রেজেন্ট ফর্মে বানিয়ে দিতে হবে আমাদেরকে। তাহলে ইনভাইটেড যেটা আছে এটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বানিয়ে দেবো, ইনভাইট লিখে ফেলবো এটাকে। কারণ কি, যে ডিড আসছে, অক্সিলারি সাহায্য আসছে, যেহেতু ডিড আসছে ইনভাইটেড আর ফার্স্ট ফর্মে থাকবে না, কারণ ডিডটা হচ্ছে এটার জন্য ফার্স্ট ফর্মে প্রকাশ করার জন্য ডিডটাই আমরা কি নিলাম, ব্যবহার করলাম এখানে। তো ইনভাইট বসালাম, বাকি অংশগুলো বসাই দেবো যা আছে এক্সটেনশন। তাহলে মি টু প্লে এ ভিজিট অ্যাট কক্সেস বাজার, তারপর একটা কী দেবো, কোয়েশ্চেন মার্ক দিব। ওকে, এখন একটা অক্সিলারি দিয়ে করি, হি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন, এটাকে আমরা এখন ইন্টারগেটিভ করবো, এখানে পাশে এটাকে বলে দিতে পারি, ইন্টারগেটিভ করতে হবে, এটা ঠিক রাখতে পারে। তো এখন এই সেন্টেন্সটার দিকে তাকালে এখানে কি আছে, সাবজেক্ট হচ্ছে হি, ইস আছে অক্সিলারি ভার্ব, এবং এটা হচ্ছে হ্যাঁ বোধক, এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই। তাহলে যেহেতু নেগেটিভ ওয়ার্ড নাই, আমরা কী করবো, ইসটাকে আগে নিয়ে আসবো, অক্সিলারি আগে আনলাম, একটা নট যুক্ত করতে হবে। তাহলে ইজের সাথে নট যুক্ত হলে কি হয়, ইজন্ট হয়। তারপর কী হবে, সাবজেক্টকে হি, তারপর আর বাকি যা আছে তা বসে দেবো, হার্ড ওয়ার্কিং পারসন, এটা বসে দিলাম। একটা কোয়েশ্চেন মার্ক দিব। তাহলে দুইটা সেন্টেন্স হলো কিসে, অ্যাফার্মেটিভ থেকে। এখন একটা নেগেটিভ থেকে দেখি আমরা, একটা নেগেটিভ সেন্টেন্স থেকে কীভাবে আমরা ইন্টারগেটিভ করবো এটা একটু দেখে নিই। আচ্ছা, সবগুলোতে হি দিয়ে করলাম, এখন দিয়ে করি, দে আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড, এটাকে ইন্টারগেটিভ করবো। তাহলে এটাকে যদি ইন্টারগেটিভ করতে যাই, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা হলো কি নট। এই নটটা নেগেটিভ থাকার কারণে আমরা এই যে ইন্টারগেটিভে অক্সিলারির পর নটটা ব্যবহার করবো না, তাহলে এখানে সাবজেক্টকে দেই আর অক্সিলারিকে আর। এখন এই সেন্টেন্সটা যখন আমরা ইন্টারগেটিভ করতে যাবো কী করবো, শুরুতে অক্সিলারিটাকে সাহায্য নিয়ে আসবো, আরটাকে আগে নিয়ে আসলাম। এই সেন্টেন্সটার মধ্যে নট থাকার কারণে, নেগেটিভ ওয়ার্ডটা থাকার কারণে আমরা এখানে নটটা ব্যবহার করব না, তাহলে এখানে নট বসবে না। তাহলে কি বসিয়ে দেবো, সাবজেক্টটা বসিয়ে দেবো, সাবজেক্টকে দিই, তারপর ভার্ব থেকে যা আছে বাকি অংশ সবগুলো বসে দাও, দেখে প্লেয়িং ইন দ্য ফিল্ড, একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতটুকু আজকের মতো। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা ক্লাসটা, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবা। এবং বাকি ক্লাসে চেষ্টা করবো তোমাদের এই যে চেঞ্জিং সেন্টেন্সে বাকি যে প্যাটার্নগুলো আছে, যে রুলসগুলো যে সেন্টেন্সগুলো হয় ওইগুলো আর কয়েকটা সমাধান দিতে। এ পর্যন্ত সবাইকে সবাই ভালো থেকো, এবং এটা তোমাদের শুভকামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।